আমাকে বলা হয়েছিল পথ সভা। এরপরে আমি দেখি পথ ছাড়িয়ে আমরা ঢুকা কিছু মাঠের মধ্যে, এটা একটা পথ সভা হয়েছে, মাঠ সভা। আলহামদুলিল্লাহ এখন থেকে এখানে জনসভা। প্রিয় বগুড়াবাসী, আপনারা তো উত্তরবঙ্গের নাভি হিসাবে পরিচিত ছিলেন। আপনাদের বুকে একটা 7 মাথা আছে, আছে না? 7 দিকে 7টা রাস্তা সারা উত্তরবঙ্গকে সংযুক্ত করেছে। সেই অর্থে আপনারা ছিলেন উত্তরবঙ্গের রাজধানী খ্যাত। আগে সারা যমুনার এপার নিয়েছিল একটা মাত্র বিভাগ, রাজশাহী বিভাগ। সময়ের ব্যবধান এবং জনশক্তির প্রবৃত্তি ইত্যাদি কারণে 2টা বিভাগে পরিণত হয়েছে, রংপুর বিভাগ এবং রাজশাহী। তারপরেও বগুড়া কিন্তু তার গুরুত্ব হারায়নি। বগুড়া যেখানে ছিল ওখানেই আছে, বাকি সবাই এগিয়ে যাচ্ছে। একবার একটা এলাকায় একজন কৃতি ছাত্রকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। সম্বর্ধনার সময় যারা অতিথি হিসাবে, বক্তা হিসাবে এসেছেন, ওই ছাত্রটা খুবই প্রশংসা। তার বক্তব্য যখন সবার বক্তব্য শেষের দিকে চলে এসেছে, প্রধান অতিথির আগে এক বয়স্ক ভদ্রলোক, সাদা মাথা, কাপড় চোপড়, সফেদ দাড়ি, তিনি দাঁড়িয়ে বললেন, আপনারা তো এখানে যারা বক্তব্য দিলেন সব জ্ঞানী গুণী লোক, আমি একজন সাধারণ কৃষক মানুষ, অতি হতদরিদ্র মানুষ, আমাকে কি মেহরবানি করে 1-2 মিনিট একটু বক্তৃতার সুযোগ দেওয়া যায়? তার এই আবেদনে সবার মন গলে গেল। ওনাকে চিনেন ওনার লোকটাকে। তারপরে তিনি দাঁড়ালেন, দাঁড়াইয়া বললেন যে এতক্ষণ পর্যন্ত এই ছেলেটির প্রশংসা করা হয়েছিল, দেখতে হবে ছেলেটা কার। আসসালামু আলাইকুম বলেই তিনি শেষ করে দিলেন। বুঝতে পারছেন? উত্তরবঙ্গ বগুড়াকে কেন্দ্র করে যত জায়গায় যত উন্নয়ন হয়েছে, দেখতে হবে ছেলেটি কার। এই বগুড়াকে কেন্দ্র করেই হয়েছে, তাই না? মা বাবা যেমন সন্তানের প্রবৃত্তিতে খুশি হয়, গুরুত্ব হারায় না, গুরুত্ব আরো বেড়ে যায়। আমরা দোয়া করি বগুড়ার গুরুত্ব যেন আল্লাহ বাড়ায়। বগুড়ার জন্য আমাদের সামগ্রিক কিছু বক্তব্য আসতে থাকবে ইনশাআল্লাহ। আমরা বগুড়াকে আগামীতে কিভাবে দেখতে চাই, এ নিয়ে আমরা এখানে কথা বলছি না। আল্লাহ তৌফিক দিলে ওখানে কথা বলবো। এখানে যেহেতু দাঁড়িয়েছি, ওখানেও আপনাদের দাওয়াত থাকবে। এখানে যেহেতু দাঁড়িয়েছি, 2-1টা কথা বলেই আমরা বিদায় দিব ইনশাআল্লাহ। প্রথমত বগুড়ার মানুষকে আমি ধন্যবাদ জানাই। আজকে এই সময়টা সাধারণত আপনারা বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত থাকেন, কিন্তু আমরা এখানে আসবো এই কথা শুনে আপনারা এসেছেন, ভালোবাসার কারণে এসেছেন। এই ভালোবাসাটা কার জন্য? এই ভালোবাসাটা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তখনই কোন মানুষের উপরে খুশি হন, মানুষকে ভালোবাসেন, যখন ওই মানুষটা আল্লাহর জন্য অন্য মানুষকে ভালোবাসে। আপনাদের প্রতি আমার অনুরোধ, দল, ধর্ম, পেশা, সামাজিক অবস্থা, গুরুত্ব সব ভুলে গিয়ে আমরা সবাই আজ থেকে সমস্ত মানবতাকে আমরা ভালোবাসবো শুধু আল্লাহর জন্য। এখন কেউ আমাকে প্রশ্ন করতেই পারে যে আমরা কি মুসলমানদেরকে যেভাবে ভালোবাসবো অন্য ধর্মের মানুষকেও সেভাবে ভালোবাসবো? আমি বলবো হ্যাঁ, একইভাবে ভালোবাসবো ইনশাআল্লাহ। কেন জানেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুসলমান, তুমি যদি পেট করে খাও, তুমি যদি সামর্থ্যবান হও, আর তোমার ঘরের পাশে অন্য ধর্মের একজন অভুক্ত লোক থাকে, তুমি যদি প্রতিবেশী হিসাবে তার হক আদায় না করো, তাহলে হে মুসলমান, তুমি আমার উম্মত না। কত কঠিন কথা, বুঝতে পেরেছে? তার মানে হচ্ছে বাংলাদেশটা একটা ফুলের বাগান। বাগানে 3 ধরনের গাছ থাকে। এক ধরনের গাছ আছে যেখানে ফুল ফুটে, ওই ফুলের সৌন্দর্য বাহারি আছে, আবার ওখান থেকে চমৎকার ঘ্রাণ আসে। আরেক ধরনের গাছ আছে, ওখানে ফুল ফুটে, দেখতে খুবই চমৎকার,
চোখ জুড়িয়ে যায়, কিন্তু ওখান থেকে কোনো সুগন্ধি আসে না, এটাও গ্রামে একটা প্রশান্তি যোগায়। আরেক ধরনের গাছ আছে, কোনো ফুলই ফুটে না, ঘ্রাণ আসবে করতে, ফুলও নাই ঘ্রাণও নাই, কিন্তু তার পাতাগুলো বড় চমৎকার, ওর নাম পাতাবাগান। এই তিনটা মিলেই হচ্ছে বাগান। প্রত্যেকটি দেশ এবং সমাজে এরকম ফুলের বাগান। আপনি আমি যদি বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান হই, অন্য ধর্মের লোকদেরকে আমরা সম্মান না করি, ভালো না বাসি, তাহলে আপনার আমার যে সমস্ত ভাই ভাতিজা বিদেশের মাটিতে থাকে, যে দেশে অন্য দেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ অন্য ধর্মের মানুষ, তারা কেন আপনার ভাই ভাতিজাকে ভালোবাসবে? তারা কেন সম্মান করবে? অথচ আপনি আমি চাই তারাও যেন ওখানে সম্মানে থাকে, তাদেরকে যেন ওই সমাজের মানুষ ভালোবাসে। এটা যুক্তির দাবি, এটা ইমানের দাবি, এটা বাস্তবতার দাবি যে আমরা মিলেমিশে বাংলাদেশে বসবাস করবো ইনশাআল্লাহ। আজকে এখানে দুইজন না, জয়পুরহাটের দুইজন, দুইজন, তার মানে 5 ভাই চম্পা। আলহামদুলিল্লাহ, এখানে আমরা 5 ভাই চম্পা পেয়েছি, আলহামদুলিল্লাহ। 5 ভাই চম্পার গল্প তো আপনারা সবাই জানেন, আমি ওইদিকে যাচ্ছি না। আমরা তাদেরকে আপনাদের কাছে আমানত হিসাবে তুলে দিতে এখানে এসেছি। কেন কেন আপনারা আমানত হিসাবে গ্রহণ করবেন? প্রিয় বাংলাদেশ, এক এক করে 54 বছর স্বাধীনতার পর আমাদের কেটে গেছে। এই 54 বছরে আমরা যে বাংলাদেশটা চেয়েছিলাম, সেই বাংলাদেশকে আমরা পেয়েছি। ওই বাংলাদেশ যদি থাকতো, আজকে লাখো শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হতো না। আজকে লাখো শিশু অপুষ্টিতে হাড্ডিগুলা শরীর থেকে বের হয়ে আসতো না। আজকে আমার কুটি মা ঘর থেকে বের হওয়ার সময় দুরু দুরু করে তার বুক কাঁপতো না। সে ভাবতো এটি আমার দেশ, এটি নিরাপদ বাংলাদেশ, এটি স্বাধীন বাংলাদেশ। আমি ঘর থেকে বের হবো নিরাপত্তার সাথে, আবার ঘরে ফিরবো নিরাপত্তার সাথে। সে নিরাপত্তা আমরা আমাদের মায়ের জাতিকে দিতে পারি না। আমরা ঘরেও দিতে পারি নাই, চলাচলের রাস্তায়ও দিতে পারি নাই, আমরা কর্মক্ষেত্রেও দিতে পারি না। না পেরেছি আমরা নিরাপত্তা দিতে, না পেরেছি তাদেরকে একটু সম্মান দিতে। সম্মানিত ভাইয়েরা, কলিকার টুকরা সন্তানকে, ছেলেকে মেয়েকে আপনি শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজে, ইউনিভার্সিটিতে, স্কুলে পাঠান, আপনি কি লাশ হয়ে করে ফেরার জন্য পাঠান? কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 54 বছর ধরে অস্ত্রের সঞ্চালনী আমাদের আপনাদের পরিবার টুকরাকে আপনার আমার বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। টুকরা টুকরা লাশ আর ছোপ ছোপ রক্ত নিয়ে এসে ফিরেছে। তার জন্য তো এই বাংলাদেশ হয়নি। আমি একটা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। আমার যে ভাইটি জীবন দিয়েছেন, তিনি তো ওই জন্য লড়াই করে জীবন দেন। এখানে আমি বিশ্বাস করি আজকে এই জনপ্রিয় মুক্তিযোদ্ধারা আছেন, আমার পরিচিত মুক্তিযোদ্ধা এখানে আছে, তারা এই জন্য লড়াই করে। তারা লড়াই করেছিলেন সত্যিকার অর্থে একটি স্বাধীন দেশের যে চিত্র, যে সমাজের অবস্থা হবে সেই রকম একটা সমাজ কায়েম। তারা ন্যায় বিচার চেয়েছিলেন, সাম্য চেয়েছিলেন, মানবিক মর্যাদা চেয়েছিলেন। চিন্তার কোনটাই নাই। আজকে বিচার পয়সার বিনিময়ে প্রভাবিত হয়। আজকে বিচার ক্ষমতার গরমের বিনিময়ে প্রভাবিত। আজকে গরিবের কোন বিচার নাই, বিবৃতিতে নীরবে কেঁদে কেঁদে শেষ হয়ে যায়। 91 মুসলমানের দেশে এটা তো হওয়ার কথা ছিল, স্বাধীন বাংলাদেশ এটা হওয়ার কথা ছিল। কারা করল এটাকে? অন্য কোন দেশের জঙ্গল থেকে বের হয়ে এসে কিছু ভূত এবং জিন এটা করেছে, নাকি এই দেশের মানুষগুলা করেছে? এই দেশের মানুষ যুগে যুগে সুন্দর সুন্দর কথা বলে নির্বাচনের সময় যারা আপনার আমার ভোট দিচ্ছিল, তারা 54 বছর জাতিকে এইভাবে শোষণ করেছে, জাতির উপর এইভাবে তারা নির্যাতন চালিয়েছে। কখনো একটু বেশি, কখনো একটু কম। কোন সরকার টোটালি বুকে হাত দিয়ে বলতে পারবে না স্বাধীনতার পর থেকে যে আমার সরকারটি ন্যায়পরায়ণ,
এবং দুর্নীতিমুক্ত সৎ ছিল, একটা সরকার বলতে পারে। দুর্ভাগ্য, জনগণ তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ ভোটটা দিল আমানত হিসাবে। আপনি যে জনগণের স্বার্থ সংরক্ষণ করবেন, দেশটাকে আপনি এগিয়ে দিবেন, ন্যায় বিচার কায়েম করবেন, সততার সাথে রাষ্ট্রীয় দেওয়া দায়িত্ব পালন করবেন, আপনি সব কিছু বলে গিয়ে সবাই প্রথমে মনোযোগ দিল শ্বশুর বাড়ি। এমপি হওয়ার আগে শ্বশুর বাড়ির সম্পদ ছিল, নিজেরও কোনো সম্পদ ছিল, কিন্তু এমপি হওয়ার পরে এখন দেখা যায় লাফিয়ে লাফিয়ে শ্বশুর বাড়ির সম্পদ বাড়ে। শালীর সম্পদ, শালার সম্পদ, পায়রার সম্পদ, শাশুড়ির সম্পদ, শ্বশুরের সম্পদ, শ্বশুরের শ্বশুর যিনি তারও সম্পদ। কার টাকা? জনগণের টাকা। জনগণের টাকা চুরি করে, লুণ্ঠন করে, ডাকাতি করে, ব্যাংকের টাকা ডাকাতি করে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। গত 15.5 বছরে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ। পুরা 5 বছরের বাজেট চুরি করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরা কি বিদেশিরা করেছে না আমাদের দেশের লোকেরা? দুই ধরনের লোকে কাজ করেছে। কিছু রাজনৈতিক দুর্বৃত্ত যারা এই অপরাধের রাস্তা দেখিয়েছে, আর কিছু লোক যারা রাষ্ট্রের পরিষেবায় নিয়োজিত, তারা বেতন নেয় রাষ্ট্র, কিন্তু এরপরে আমার জনগণের টাকাও তারা এইভাবে অবৈধভাবে কামাই করেছে। তারা কামাই করে বিদেশে পাঠিয়েছে। গত সরকার বলেছিলেন খুব সুন্দর করে যে আমরা বাংলাদেশকে কানাডা এবং সিঙ্গাপুর বানাবো। বাংলাদেশ কি কানাডা হয়েছে? সিঙ্গাপুর হয়েছে? আমরা বলি ইনশাআল্লাহ আমরা কানাডাও বানাবো না, সিঙ্গাপুরও বানাবো। আমরা বাংলাদেশকে আমাদের মায়ার, প্রত্যাশার, নিরাপদ, অগ্রগতির বাংলাদেশ বানাবো। ওরা বানিয়েছে, আপনারা বললেন না, আপনাদের জন্য না, ওদের জন্য। ওদের বড় বড় লোকগুলা ব্যাংক ডাকাতি করে এখন সিঙ্গাপুরে গিয়ে বড় বড় ব্যবসা করে। তারা সিঙ্গাপুর বানিয়েছে। বাকি এমপি, মন্ত্রী, চেলা, চামুন্ডা জায়গায় জায়গায় যারা ছিল, তারা এই দেশের টাকা পাচার করে টরেন্টোতে, কানাডায় একটা বিশাল এলাকা তৈরি করে দিয়েছে। সেখানে বড় বাড়ি বানিয়েছে। নিজেরা তাকে বাংলাদেশে, বউ বাচ্চা থাকে কানাডায়। যেহেতু বউ বাচ্চারা কানাডায় থাকে, তাই এটাকে বউ পাড়াও বলতে পারেন, আবার বেগম পাড়াও বলতে পারেন। তারা তাদের জন্য কানাডা বানিয়েছে। আমরা মহান আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা দিচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামে যে সমস্ত ভাইদেরকে আমরা জাতীয় সংসদে প্রার্থী হিসেবে দিয়েছি, আমরা কথা দিচ্ছি তাদের সম্পদের হিসাব বছর বছর আপনারা পাবেন। আমরা কথা দিচ্ছি তাদের হাত জনগণের সম্পদের উপর পড়বে না। আমরা কথা দিচ্ছি এই 5 বছরে জনগণের সম্পদ বাড়ানোর জন্য তারা যুদ্ধ করবেন, কিন্তু নিজেদের সম্পদ বাড়াবেন না। আমরা কথা দিচ্ছি রাষ্ট্রের কিছু কিছু বৈধ সুবিধা, যেটাকে আমরা নৈতিক দিক থেকে গ্রহণ করবো না, তা আমরা নেব। অন্যরা নিয়ে নিবে, এটা তাদের ব্যাপার, আমরা নেব। আইন সিদ্ধ, তারপরেও নেব। বলবেন অতীতের কি হবে? অতীতের দায়িত্ব আমার। অতীতের পরিবেশ প্রেক্ষাপটে যা হয়েছে, আল্লাহ হয় কবুল করুন, না হয় ক্ষমা করুন। আমরা পরিষ্কার ঘোষণা করেছি, আমরা সরকারি কোনো স্বল্প মূল্যের প্লট রাজধানী ঢাকায় নেব না। আমরা বলেছি বাংলাদেশের জনগণ বিদেশ থেকে একটা গাড়ি যখন আমদানি করে, তাকে 250 থেকে 5.5% ট্যাক্স দিতে হয়। আমাদের কেউ বিনা ট্যাক্সের গাড়ি এই লোকের আমদানি করতে পারবেন না, আমরা তাদেরকে আমদানি করতে দিব না। গাড়ি কেনার যদি টাকা না থাকে রিক্সায় চড়বো, মোটরসাইকেলে চড়বো, বাইসাইকেলে চড়বো। এইটাও না থাকে পায়ে হেঁটে এই জমিনের পর চলাচল করবো আপনাদের সাথে।
তারপরে জনগণের টাকা দিয়ে পদ্মারি করবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের অঙ্গীকার স্পষ্ট, আমরা নিজে দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেব। আমরা নিজে চাঁদাবাজি করবো না, কাউকে চাঁদাবাজি করতে দিব না। আপনারা সাক্ষী, আমরা কি চাঁদাবাজ? আমরা কি দুর্নীতিবাজ? আলহামদুলিল্লাহ, আপনাদের এই সাক্ষী আমাদের সাক্ষী। আমাদের পরিষ্কার অঙ্গীকার, সমাজের সকলের জন্য, তিনি কোন ধর্মের আর তিনি কোন সামাজিক অবস্থানের তা দেখবো না। ইনশাআল্লাহ যেটা প্রেসিডেন্টের জন্য শাস্তিযোগ্য, সেটা আমার সাধারণ জনগণের জন্য হবে শাস্তিযোগ্য। যে অপরাধ করলে সাধারণ একজন নাগরিকের বিচার হবে, একই অপরাধে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এখান থেকে রক্ষা পাবেন না, তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। এমনকি সেই ব্যক্তি আমি হলে আমার দাবি, আমাকেও যেন সেদিন ছাড় দেওয়া না হয়। আমরা সেই সামাজিক বিচার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। ন্যায় বিচার যদি সমাজে নিশ্চিত হয়, সকলের অধিকার তার ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। অধিকারের জন্য রাস্তায় নেমে দাবি আদায় করতে গিয়ে রাস্তা ব্লক করতে হবে না, পুলিশের টিয়ার সেলের মুখোমুখি হতে হবে না। পুলিশও বাধ্য রাস্তা পরিষ্কার করার জন্য টিয়ার সেল ছাড়ে। রাস্তায় টাকার অপচয় হয়, প্রত্যেকটা টিয়ার সেল নিয়ম আমাদেরকে ভিক্ষা দেয় না, আপনাদের ট্যাক্সের টাকা দিয়ে কিনতে হয়। সরকারের গুলি আপনাদের টাকা দিয়ে কিনতে হয়। প্রভাবিত করার